আমরা ছোটবেলা থেকে একটা লাইন শুনে বড় হয়েছি। 1853 সালে ভারতের প্রথম ট্রেন চালু হয়, আর সেখান থেকেই আধুনিক ভারতের যাত্রা শুরু। শুনতে সুন্দর, কিন্তু ইতিহাস কি এতটাই সরল? একটা দেশ যার হাজার বছরের বাণিজ্য ঐতিহ্য আছে, যেখানে নদীপথে নৌকো চলত, স্থলপথে কাফেলা যেত, বন্দর থেকে জাহাজ ছাড়ত, সেই দেশে হঠাৎ করে ব্রিটিশরা রেল বানাতে এত আগ্রহী হলো কেন? উন্নয়নের জন্য নাকি অন্য কিছুর জন্য? 1853 সালের 16 এপ্রিল বোম্বে থেকে থানে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। উৎসব হলো, কামান দাগা হলো, সংবাদপত্র লিখল ভারত প্রবেশ করল নতুন যুগে। কিন্তু একই সময়ে ব্রিটেনে শিল্প বিপ্লব তুঙ্গে। ম্যানচেস্টার আর ল্যাঙ্কাশায়ারের মিলগুলো কাঁচামালের জন্য ক্ষুধার্ত। তুলো দরকার, পাট দরকার, কয়লা দরকার, চা দরকার, আর দরকার দ্রুত পরিবহন। রেল লাইন তখন শুধু যাতায়াত নয়, এটা ছিল অর্থনৈতিক শিরা উপশিরা। রেল নির্মাণে যে মডেল ব্যবহার করা হয়েছিল সেটি ছিল গ্যারান্টেড রিটার্ন সিস্টেম। ব্রিটিশ বিনিয়োগকারীদের বছরে 5% নিশ্চিত মুনাফা দেওয়া হতো। রেল লাভ করুক বা না করুক, লাভ দিতে হতোই। আর সেই টাকা আসত ভারতীয় রাজস্ব থেকে, মানে ঝুঁকি ভারতের, নিরাপত্তা ব্রিটিশ বিনিয়োগকারীর। এটা উন্নয়ন মডেল ছিল, কিন্তু কাদের জন্য? রুটম্যাপ দেখলে একটা বিষয় স্পষ্ট হয়। রেল লাইনগুলো প্রধানত যুক্ত করেছে কাঁচামাল উৎপাদন অঞ্চল, বন্দর শহর, পূর্ব বাংলার পাট, আসামের চা, বিহারের কয়লা, মধ্য ভারতের তুলো। সব রুট গিয়ে মিলেছে বন্দরে। সেখান থেকে জাহাজে উঠেছে আর পৌঁছেছে ব্রিটিশ কারখানায়। আজ আমরা যে হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করি, 19বিংশ শতকে এটি ছিল পূর্ব ভারতের সম্পদ রপ্তানির প্রধান প্রবেশদ্বার। হাওড়া শুধু যাত্রী টার্মিনাল ছিল না, এটা ছিল বাণিজ্যিক প্রবাহের কেন্দ্র। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর রেলের গুরুত্ব আরও বাড়ে, কারণ রেল শুধু পণ্য নয়, সৈন্যও বহন করতে পারে। বিদ্রোহ দমন করতে দ্রুত সৈন্য পরিবহন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল তখন প্রশাসনিক নিয়ন্ত্রণের অস্ত্রও হয়ে ওঠে। অর্থনীতি ও সামরিক শক্তি একই লাইনে যুক্ত হয়ে যায়। প্রথম দিকের রেল আয়ের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায়, মালবাহী পরিবহন ছিল অগ্রাধিকার, যাত্রী পরিবহন ছিল দ্বিতীয়। কারণ একজন মানুষের টিকিটের চেয়ে এক বস্তা পাটের অর্থনৈতিক মূল্য বেশি ছিল। এটা আবেগের সিদ্ধান্ত ছিল না, এটা ছিল লাভের হিসাব। এই পুরো অর্থনৈতিক কাঠামোকে ব্যাখ্যা করতে গিয়ে দাদাভাই নাওরোজি তুলে ধরেন ড্রেইন অফ ওয়েলথ তত্ত্ব। তার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে তিনি যুক্তি দেন, ভারতের সম্পদ নিয়মিতভাবে বাইরে চলে যাচ্ছে, ফিরে আসছে প্রস্তুত পণ্য হিসেবে, উচ্চ দামে। অর্থাৎ মূল্য সংযোজন হচ্ছে ব্রিটেনে, আর ভোক্তা হচ্ছে ভারত। কাঁচামাল সস্তায় রপ্তানি, তৈরি পণ্য দামি আমদানি। অর্থনৈতিক ভারসাম্য কোথায় দাঁড়ায় ভাবুন। তবে ইতিহাসকে একপাক্ষিক করলে ভুল হবে। রেল যোগাযোগের মানচিত্র বদলে দিয়েছে, আঞ্চলিক বাজার যুক্ত হয়েছে, মানুষের চলাচল সহজ হয়েছে, পণ্য বিনিময় দ্রুত হয়েছে। একটি ঔপনিবেশিক অবকাঠামো ধীরে ধীরে পরিণত হয়েছে জাতীয় সম্পদে। স্বাধীনতার পর ভারত একই রেল নেটওয়ার্ক ব্যবহার করেছে নিজস্ব উন্নয়নের জন্য। কৃষি উৎপাদন পরিবহন, শিল্পাঞ্চল সংযোগ, দুর্গম অঞ্চলে যোগাযোগ। রেল তখন আর শুধু সাম্রাজ্যের নয়, রাষ্ট্রের অবকাঠামো। কিন্তু প্রশ্নটা থেকে যায়, প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? উন্নয়ন নাকি সম্পদ আহরণ? ইতিহাস কখনো পুরো সাদা বা কালো নয়, কিন্তু কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় রেলের নকশা অর্থনৈতিক স্বার্থের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। আজ আমরা যখন ট্রেনে উঠি, হুইসেলের শব্দ শুনি, স্টেশনের ভিড় দেখি, আমরা হয়তো শুধু যাত্রার গল্প দেখি,
কিন্তু সেই লোহার লাইনের ভিতরে লুকিয়ে আছে অর্থনীতি, রাজনীতি আর সাম্রাজ্যিক কৌশলের ইতিহাস। ভারতের রেল কি আমাদের আধুনিকতার পথ খুলে দিয়েছে, নাকি দ্রুত আমাদের সম্পদ সরিয়ে নেওয়ার রাস্তা তৈরি করেছিল? সম্ভবত দুটোই সত্য। ইতিহাসের সৌন্দর্য এখানেই। এটা প্রশ্ন করতে শেখায়। আপনার বিশ্লেষণ কি? কমেন্টে জানাতে পারেন। আর যদি এ ধরনের গভীর ঐতিহাসিক বিশ্লেষণ পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।